একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলছেন মির্জা ফখরুল। জানাবো খুলনায় যাত্রীবাহী বাস পড়ল পুকুরে, যুবক নিহত, আহত 25। এদিকে ভারত খুনি রাষ্ট্র এবং বিএসএফ খুনি বাহিনী বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে 3 কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসুদ, বলছেন রাশেদ। এবং সর্বশেষ জানাবো সালিশ বৈঠকে উত্তেজনা, কয়েক দফা সংঘর্ষে আহত অর্ধশতাধিক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলছেন মির্জা ফখরুল। একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার এই গুরুত্বপূর্ণ সময়ে কেউ যেন নতুন করে বিভ্রান্ত না হয়, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ ভূমিকার উপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছে, এটা আমাদের জাতির জন্য এক বিরল সম্মাননা। তিনি বলেন, আমরা যখন উন্নয়ন কাজ করতে ব্যস্ত তখন আমরা একটির পর একটি প্রতিশ্রুতি পালন করছি, তখন একটি মহল ষড়যন্ত্র করছে। জামাতকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তা না হলে দেশ পিছিয়ে পড়বে। জনগণের অনেক চাহিদা, আমরা একে একে সব চাহিদা পূরণ করব, তবে আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। তরুণদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো হয়ে যাবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের নিজেদের তৈরি করতে হবে। দুঃখ হয় যখন শুনি তরুণরা মাদকাসক্ত হচ্ছে, এ থেকে আমাদের মুক্ত হতে হবে। তরুণরা যেন এ থেকে মুক্তি থাকে। আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক থেকে দূরে থাকার জন্য। খেলাধুলা চর্চা করতে হবে, নেতৃত্ব গড়ে তুলতে হবে, তাহলেই রুহিয়া উপজেলা সামনের দিকে এগিয়ে যাবে। এর আগে নবগঠিত রুহিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি সভামঞ্চে উপস্থিত হলে আয়োজকদের পক্ষ থেকে পুষ্পবৃষ্টি ও লাল কালিচা সংবর্ধনা দিয়ে বরণ করে নেওয়া হয়। খুলনায় যাত্রীবাহী বাস পড়ল পুকুরে, যুবক নিহত, আহত 25। খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় আসাবুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। নারী পুরুষ সহ আহত হয়েছেন অন্তত 25 জন। খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত আসাবুর পাইকগাছা উপজেলার খুড়িয়া গ্রামের আসাবুর রহমান সর্দারের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ দুর্ঘটনায় অন্তত আরও 20 জন আহত যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ নিশ্চিত করেছে। খোর্নিয়া হাইওয়ে পুলিশে জানায়, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খাদ থেকে উদ্ধারের কাজ ব্যাহত হয়েছে। চালক এবং হেলপার পালিয়ে যায়। নিহতের মর্ধ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে। পুলিশের প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীবাহী বাসটি। খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের শওকত শেখের বাড়ির সামনে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পানি ভর্তি পুকুরে ছিটকে পড়ে। খুলনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবু নবক্কর জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে নিয়ে ঘটনাস্থল থেকে আহতদের ও নিহত এক ব্যক্তির মর্ধে উদ্ধার হয়। আহতদেরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে যায়। ভারত খুনি রাষ্ট্র এবং বিএসএফ খুনি বাহিনী বলছেন নাসরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন, কিভাবে খুনিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। নাসরুদ্দিন পাটোয়ারি কোনো ধরনের রাজনৈতিক নাটক বা জজ মিয়া স্টাইল তদন্তের বিরোধিতা করে প্রকৃত খুনিদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার যেভাবে ঝুলেছিল, এই হত্যাকাণ্ডের বিচার যেন কোনোভাবে সেভাবে স্থবির না হয়ে যায়। বেনাপোল সীমান্তে স্থানীয় শত শত মানুষের অংশগ্রহণে আয়োজিত এই পরিদর্শনে নাসরুদ্দিন পাটোয়ারি ভারত ও বিএসএফ এর কঠোর সমালোচনা করেন। তিনি ভারতকে খুনি রাষ্ট্র এবং বিএসএফকে খুনি বাহিনী হিসেবে আখ্যায়িত করে সীমান্ত হত্যার বিচার দাবি করেন। গত 31 মে থেকে 2রা জুন পর্যন্ত বেনাপোলের বিপরীতে হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ এর জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান তিনি। সীমান্তবাসীর দুর্দশার চিত্র তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থানহীন সীমান্ত এলাকা মানুষের জীবিকার তাগিদে নয় বরং পরিস্থিতির শিকার হয়।
তিনি সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশকে ঢেলে সাজানোর দাবি জানান। তার ভাষ্যমতে বিজিবিকে কেবল নামমাত্র অস্ত্রের সীমাবদ্ধ না রেখে আধুনিক ভারী অস্ত্র, পেট্রোলিং কার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও বেতন বাড়াতে হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অপরাধী হলেও বিচার বহির্ভূতভাবে সীমান্তে কাউকে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার জন্য ভারতকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি 1971, 90 ও 24 এর গণ আন্দোলনের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, রক্ত দিয়ে হলেও দেশের 1 ইঞ্চি ভূখণ্ড বা সার্বভৌমত্বের ওপর আঘাত মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে 3 কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসুদ, বলছেন রাশেদ। জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে বিএনপি নেতা রাশেদ খান। নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, গণঅভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে হান্নান মাসুদের একাধিক বৈঠক হয়েছে এবং এসব বৈঠকের অনেকগুলো রাজধানীর পল্টন এলাকায় একটি হোটেলে অনুষ্ঠিত হতো। রাশেদ খানের দাবি, এক পর্যায়ে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্য বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়ে 4 কোটি টাকার একটি সমঝোতার আলোচনা হয়। বৈঠক শেষে হান্নান মাসুদ আব্দুল গাফফার জিসানকে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি 1 কোটি টাকা দিতে চান, তবে 3 কোটি টাকা চুক্তি করার চেষ্টা করতে হবে। তিনি আরও দাবি করেন, ওই নেতাদের কাছে নগদ অর্থ রয়েছে এবং অর্থের প্রয়োজন আছে বলেও হান্নান মাসুদ বক্তব্য করেছিলেন। পোস্টে রাশেদ খান বলেন, হান্নান মাসুদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী হাতিয়ার বাসিন্দা আব্দুল গাফফার জিসান। তিনি জানান, 27 জুলাইয়ের পর আত্মগোপনে থাকা অবস্থায় রিফাত রশিদ, মাহিন সরকার ও আব্দুল গাফফার জিসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। জিসান বিভিন্ন সময় সমন্বয়কদের ছবি ও ভিডিও ধারণের কাজও করতেন বলে উল্লেখ করেন তিনি। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী গণঅভ্যুত্থানের সময় থেকে জিসান হান্নান মাসুদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তবে হান্নান মাসুদের অর্থের প্রতি অতিরিক্ত আগ্রহ ও আচরণগত পরিবর্তনের কারণে পরবর্তীতে তিনি দূরে সরে যান। ফেসবুক পোস্টে নোয়াখালীর হাতিয়া আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য মোহাম্মদ আলীকে নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তার দাবি, হান্নান মাসুদ মনে করতেন মোহাম্মদ আলী তার রাজনৈতিক পথে প্রধান বাধা। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব ব্যবহার করে তাকে গ্রেপ্তারের ভূমিকা রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাশেদ খান আরও দাবি করেন, ব্যক্তিগত আলোচনায় হান্নান মাসুদ নাকি বলেছেন যে নোয়াখালী আওয়ামী লীগের জন্য নেতাদের সঙ্গে তার কোনো দূরত্ব নেই, কেবল মোহাম্মদ আলীর সঙ্গে বিধান বিরোধ রয়েছে। একই সঙ্গে নোয়াখালীর রাজনীতিতে প্রভাবশালী হলে মোহাম্মদ আলীর মতো অর্থবিত্তের মালিক হওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি বিভিন্ন আলোচনায় তুলে ধরতেন বলে অভিযোগ করা হয়েছে। সালিশ বৈঠকে উত্তেজনা, কয়েক দফা সংঘর্ষে আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে পাওনা টাকা দিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষের মধ্যে 2 দিন ব্যাপী দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নারী পুরুষ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খড়কি গ্রামের আহমদ মিয়ার সঙ্গে একই গ্রামের তোফাজ্জল মিয়ার পাওনা টাকা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে বিকালে খড়কি বাজারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তা সংঘর্ষ রূপ নেয়। শুরুতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটলেও পরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চারদিকে অন্ধকার নেমে আসে। এই সুযোগে টর্চ লাইটের আলো ব্যবহার করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে অংশ নেয়। রাতভর বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলতে থাকে। এতে বহু মানুষ আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত হওয়ার আগেই বুধবার সকাল 9:30টার দিকে আবারও দুপক্ষের মুখোমুখি অবস্থান নেয়। পরে সংঘর্ষ নতুন করে ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র, ইটপাটকেল নিয়ে শুরু হওয়া এই সংঘর্ষ দুপুর 1:45 পর্যন্ত দফায় দফায় চলতে থাকে।